হ্যালো ডিয়ার অল স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। আজকের ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা সেট ওয়ানের কিছু প্রশ্ন পেয়েছিলে এবং সেট ওয়ানের মতনই সেট টু নিয়ে কিন্তু আজকে আমি চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ সেট টু জিকে ফর অল গভর্নমেন্ট এক্সাম, এবং যে কোনো এক্সামের জন্য কিন্তু আজকের ক্লাসটা খুব 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 গুরুত্বপূর্ণ। তো প্রত্যেকে বলবো একটু মনোযোগ সহকারে ক্লাসটা করো, এবং প্রথম ক্লাসের মতনই আজকেও কিন্তু সকলের ভীষণ অ্যাক্টিভ ফিডব্যাক কিন্তু আমার চাই। প্রত্যেকে কিন্তু ভীষণ অ্যাক্টিভ ফিডব্যাক করবে এবং প্রত্যেকে কিন্তু কমেন্ট সেকশনে উত্তর করার চেষ্টা করবে। ওকে, তো দেখো প্রথম যে প্রশ্নটা আমাদের সামনে রয়েছে, দি বেঙ্গল ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? জর্জ টমসন, সতীশচন্দ্র মুখোপাধ্যায়, দাদাভাই নৌরোজি, স্যার সৈয়দ আহমদ। কে বলো? প্রত্যেকের উত্তর কিন্তু মাস্ট, মানে করতেই হবে। কমেন্ট সেকশনে উত্তর চাই। দি বেঙ্গল ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন জর্জ টমসন। অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, এইবারে কিছু কি পয়েন্ট আমরা এই সমস্ত ডিটেলসগুলো দেখে নিই। কি পয়েন্টে যে জর্জ টমসন তো হলো দি বেঙ্গল ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন, এছাড়াও সতীশচন্দ্র মুখার্জি, দাদাভাই নৌরোজি এবং স্যার সৈয়দ আহমদ সম্পর্কে একটু জেনে নেব। প্রথমেই দেখব যে সতীশচন্দ্র মুখোপাধ্যায় কি করেন? ইন্ডিয়া রেনেসাঁ ইনস্টিটিউট করেছিলেন এবং জাতীয় শিক্ষা পরিষদ। এই দুটিতে কার অবদান রয়েছে? সতীশচন্দ্র মুখোপাধ্যায়। এবং দাদাভাই নৌরোজি কি ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন গঠন করেন। আর কি স্যার সৈয়দ আহমদ কি? আমরা এটা সকলেই জানি এবং ওরা 7-8 থেকে পড়ে এসেছি যে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে স্থাপন করেন? স্যার সৈয়দ আহমদ। ওকে, তো অল্প বিষয় আমরা জানলাম। আমি আবারও তোমাদের বলছি যে আমার কিছু টেকনিক্যাল ইস্যু, মানে আমার মনে হয় 2 থেকে 3টে ক্লাসে, মানে আজকে যেহেতু সেট 1, আর একটা ক্লাসে হয়তো মানে আমি স্ক্রিন ওয়ার্কটা করতে পারছি না। এর পরের ক্লাসগুলো থেকে অবশ্যই তোমাদের সামনে আমি লিখে ক্লাস নেব এবং তোমাদের ডাউটের জায়গাগুলো আমি ক্লিয়ার করব, প্রমিস। নেক্সট হচ্ছে ঐতিহাসিক সংবাদপত্র পার্থেনন পত্রিকার সম্পাদক কে? ঐতিহাসিক সংবাদপত্র পার্থেনন পত্রিকার সম্পাদক কে? ডিরোজিওর ছাত্রবৃন্দ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, শিশির কুমার ঘোষ না বালগঙ্গাধর তিলক? বলো, ঐতিহাসিক সংবাদপত্র পার্থেনন পত্রিকার সম্পাদক কে? আচ্ছা, সকলের ডান উত্তর দেওয়া? সঠিক উত্তর হয়ে যাবে ডিরোজিও ছাত্রবৃন্দ। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কারণ ঐতিহাসিক সংবাদপত্র যেটা পার্থেনন পত্রিকার সম্পাদক কিন্তু ডিরোজিওর ছাত্রবৃন্দ। তবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, শিশির কুমার ঘোষ এবং বালগঙ্গাধর তিলকের অবদান কি রয়েছে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বেঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন, শিশির কুমার ঘোষ অমৃতবাজার পত্রিকা এবং বালগঙ্গাধর তিলক কেশরী পত্রিকা, যেটা মানে তৎকালীন সময়ে এই পত্রিকাগুলো খুব বহুল প্রচলিত, তাই না? বহুল প্রচলিত, কাজে তিনটেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটা বেঙ্গলি পত্রিকা আমরা জানি, সেটা পড়েও এসেছি, অমৃতবাজার পত্রিকাও তাই এবং কেশরী পত্রিকাও তাই। ওকে, নেক্সট হচ্ছে পরের প্রশ্ন হচ্ছে হলদিঘাটের সাথে কোন ব্যক্তির নাম জড়িত? রানা প্রতাপ, অশোক, পুষ্যমিত্র শুঙ্গ না অল? দেখি তো এটা কে বলতে পারছে সঠিক উত্তর। হলদিঘাটের সঙ্গে কোন ব্যক্তির নাম জড়িত? আজকে কিন্তু আমাদের জিকে সেট 2 হচ্ছে। যারা সেট 1টা দেখোনি একটু দেখে নেবে এবং কটা এমসিকিউ পারছো বা আমরা পারছি সেটা আমরা একটু চেক করে নেব। মানে এমসিকিউ ক্লাসের এটাই যে আমরা কতটা প্রিপেয়ার হয়েছি, তাই না? মানে আর কতটা প্রিপেয়ার দরকার, আমরা কোন জায়গাতে রয়েছি, কোথায় ঘাটতি রয়েছে, বা আরও কতটা নিজেকে মানে তৈরি করতে হবে।
পরের পরীক্ষার জন্য, তাই জন্যই কিন্তু এই এমসিকিউ ক্লাসগুলো রেডি করা হয়। তো সেট 2 আজকে। আচ্ছা, তোমরা আশা করি এতক্ষণে উত্তর দিয়ে দিয়েছো। আচ্ছা, সঠিক উত্তর হয়ে যাবে রানা প্রতাপ। অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। হলদিঘাটের যুদ্ধের সঙ্গে, হলদিঘাটের সঙ্গে কিন্তু যুদ্ধ না, হলদিঘাটের সঙ্গে রানা প্রতাপের নাম মানে সম্পর্কযুক্ত। তবে এখানে আমরা জানবো যে অশোক, আমরা পেয়েছি না অশোক আর পুষ্যমিত্র শুঙ্গ। দেখো, অশোক হচ্ছে লিবারেটর উপাধি ধারণ করেছিলেন। এটাও কিন্তু এমসিকিউ এর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, যে লিবারেটর উপাধি ধারণ করেছিলেন কে। তখন তোমরা বলতে হবে অশোক। আরও একটা অশোক আছে, সেটা আমি শেষে তোমাদেরকে বলবো, অশোক রিলেটেড একটা কথা, মানে একটা বিষয় আর কি। তো লিবারেটরের উপাধি ধারণ করেছিলেন কে, অশোক। এবং পুষ্যমিত্র শুঙ্গ, যেটা আমরা অপশন সিতে পেয়েছি, পুষ্যমিত্র শুঙ্গ প্রাচীন ভারতে মহান ব্যাকরণ পণ্ডিত পতঞ্জলির সময় ছিলেন। মানে প্রাচীন ভারতে মহান ব্যাকরণ পণ্ডিত পতঞ্জলির সময় কে ছিলেন, পুষ্যমিত্র শুঙ্গ। বোঝা গেল? নেক্সট হচ্ছে, আচ্ছা, কোন শহরকে পূর্বে ইন্দ্রপ্রস্থ নামে জানা যেত? কলকাতা, দিল্লি, কাথিওয়াড় না সবকটি? কোন শহরকে পূর্বে ইন্দ্রপ্রস্থ নামে জানা যেত? একটু চেষ্টা করো, আমি জানি এই উত্তরটা প্রত্যেকে দেবে, প্রত্যেকে উত্তরটা দেবে। বলো, একেবারেই সঠিক। ইন্দ্রপ্রস্থ নামে জানা যেত দিল্লি শহরকে। ইন্দ্রপ্রস্থ নামে জানা যেত, আবারও বলছি, কোন শহরকে? দিল্লি শহরকে। ওকে, এইবারে কলকাতা, আর এখান থেকে আর একটা বিষয় আমাদের জানা দরকার, সেটা হচ্ছে কলকাতা এবং কাথিওয়াড়। তোমরা জানো কিন্তু কলকাতাটা সকলের জানা, যে আলীনগরের মানে আলীনগর ছিল পূর্বে, বর্তমানে কলকাতা, এটা সকলেরই জানা। এবং কাথিওয়াড় গিরনগরের বর্তমান নাম। আমরা গিরনগর প্রচুর পড়ি, বিশেষ করে ভূগোলে বা ইতিহাসেও গিরনগর সেটা কিন্তু পূর্বের নাম ছিল কাথিওয়াড়। ওকে, নেক্সট হচ্ছে, মহারাষ্ট্রে কোন জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত? কোয়েনা জলবিদ্যুৎ কেন্দ্র, সালাল জলবিদ্যুৎ কেন্দ্র, রংটং জলবিদ্যুৎ কেন্দ্র না সবগুলো? মহারাষ্ট্রে কোন জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত? প্রত্যেকে একটু ভুল ঠিক কোনো ব্যাপার না, অপশন এ, অপশন বি, অপশন সি, ডি, যার যেটা মনে হচ্ছে সে সেটাই করো, কিন্তু করো, করা চাই, হ্যাঁ, করতে কিন্তু হবেই। মহারাষ্ট্রে কোন জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত? অপশন এ, কোয়েনা জলবিদ্যুৎ কেন্দ্র। মহারাষ্ট্রে তাহলে জলবিদ্যুৎ কেন্দ্র মানে আমাদের ভূগোলের থেকে জলবিদ্যুৎ কেন্দ্র, তাপবিদ্যুৎ কেন্দ্র, এগুলো কিন্তু খুব ভালো করে আমাদের জানা দরকার বা জানতে হবে। জানতে হবে বা জানা দরকার। আচ্ছা, এবারে দেখো, যেটা আমরা বলছি, অপশন এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। নেক্সট আমরা দেখে নেব একটু ডিটেলস, যে আর কি। আচ্ছা, এই কোয়েশ্চেন রিলেটেড আর যেটা হলো যে সালাল জলবিদ্যুৎ কেন্দ্র এবং রংটং জলবিদ্যুৎ কেন্দ্র, এই দুটো খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা মানে এখানে তিনটে অপশনে খুব গুরুত্বপূর্ণ। যে সালাল জলবিদ্যুৎ কেন্দ্র, এটা কিন্তু জম্মু কাশ্মীরে রয়েছে, এবং রংটং জলবিদ্যুৎ কেন্দ্র, এটা কিন্তু হিমাচল প্রদেশে রয়েছে। ওকে, এই দুটো মানে জলবিদ্যুৎ কেন্দ্র খুব ভালো করে করতে হবে। এবং তার সঙ্গে তোমরা জানো যে জলবিদ্যুৎ, তাপবিদ্যুৎ কতটা গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা মানে কি বলবো, সেটা জেলা, রাষ্ট্র, সমস্ত কিছুর জন্যই খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে, পরের প্রশ্ন দেখো, অবনমনের ফলে গঠিত একটা হ্রদের উদাহরণ দাও। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মানে ভীষণই গুরুত্বপূর্ণ, যে অবনমনের ফলে গঠিত একটা হ্রদের উদাহরণ দাও। দোপত,
স্কুটারি হ্রদ ভিক্টোরিয়া, যেটা আমরা জানি যে আফ্রিকাতে রয়েছে, এবং কাশ্মীরের উলার হ্রদ। বলো এখানে মানে এই অপশন সিটাতে কি হবে? ম্যাক্সিমাম শিক্ষার্থী কোনটা করবে আমি খুব ভালো করে কিন্তু জানি। অবনমনের ফলে গঠিত একটা হ্রদ, ম্যাক্সিমাম শিক্ষার্থী কিন্তু অপশন ডি করবে। ম্যাক্সিমাম শিক্ষার্থী কিন্তু অপশন ডি করবে, যে ডি হবে কাশ্মীরের উলার হ্রদ, এটা অবনমনের ফলে গঠিত একটা হ্রদ। কিন্তু তার সঙ্গে আমাদের এটাও জেনে রাখতে হবে যে অবনমনের ফলে গঠিত একটা হ্রদের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে অবশ্যই কাশ্মীরের উলার হ্রদ রয়েছে, আর একটা হচ্ছে ভিক্টোরিয়া হ্রদ যেটা আফ্রিকাতে রয়েছে। ভিক্টোরিয়া হ্রদ যেটা আফ্রিকাতে রয়েছে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে যদি তুমি অপশনে পাচ্ছ যে কাশ্মীরের উলার হ্রদ, চোখ বন্ধ করে, যদি তুমি পাচ্ছ শুধু ভিক্টোরিয়া হ্রদ আফ্রিকা, তাহলে এটাও করতে পারো। যেহেতু এখানে বোথ এই অপশনটা নেই, সেহেতু তুমি কাশ্মীরের উলার হ্রদই করবে। এবং জেনে রাখা দরকার এই দুটোই কিন্তু অবনমনের ফলে গঠিত হ্রদ, ভিক্টোরিয়া হ্রদ এবং উলার হ্রদ দুটোই। ওকে, আচ্ছা এবারে দেখব যে কি পয়েন্ট, এটা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ। দোপত, এটা পৃথিবীর বৃহত্তম উপহ্রদ, এটা আমাদের মনে রাখতেই হবে। দোপত কি? পৃথিবীর বৃহত্তম উপহ্রদ। এবং স্কুটারি হ্রদ কি? চুনাপাথর ও ডলোমাইট যুক্ত কাস্ট হ্রদ, যেটা কিন্তু যুগোস্লাভিয়ায় রয়েছে। এটা কিন্তু এই দুটো কিন্তু মনে রাখতেই হবে। তো স্কুটারি হ্রদ এবং দোপত হ্রদ, বোঝা গেল? এইগুলো কিন্তু ছোট ছোট খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে নরোরা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? নরোরা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ, বদরপুর তাপবিদ্যুৎ কেন্দ্র, নাহারকাটিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, বরাউনি তাপবিদ্যুৎ কেন্দ্র। বলো, একটু চেষ্টা করো, আমি জানি এটার উত্তরও সব সঠিক হচ্ছে, মানে তোমরা প্রত্যেকেই সঠিক উত্তরই দিচ্ছ। বলো। আচ্ছা এখানে সাথে বলো, নরোরা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? আচ্ছা উত্তর সবাই দিয়ে ফেলেছ, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, উত্তরপ্রদেশে নরোরা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত। নরোরা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত। বদরপুর তাপবিদ্যুৎ কেন্দ্র ভীষণ গুরুত্বপূর্ণ, আমরা জানবো ডিটেলস। নাহারকাটিয়াটাও জানবো এবং বরাউনিটাও জানবো। দেখো রাউনি তাপবিদ্যুৎ কেন্দ্র বিহারে অবস্থিত, এটা আমি বলবো ভীষণ গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা এখানে যে কটা দেখছো বা এই এমসিকিউটাই, এই একটা এমসিকিউ এর মধ্যে আমরা 4টে এমসিকিউ পাচ্ছি, তাই না? তো রাউনি তাপবিদ্যুৎ কেন্দ্র বিহারে অবস্থিত, বদরপুর তাপবিদ্যুৎ কেন্দ্র দিল্লিতে অবস্থিত এবং নাহারকাটিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র অসমে অবস্থিত। এই তিনটেই মোস্ট ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে রয়েছে নারোরা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র উত্তরপ্রদেশ, খুব গুরুত্বপূর্ণ। এগুলো খুব ভালো করে দেখতে হবে এবং খুব ভালো করে পড়তে হবে। দেখো এবারে কি বলছে, লবণাক্ত জলের হ্রদ কোনটি? দেখি এটা কে কে সঠিক উত্তর দেয়। ভারতের সম্বর, মধ্য এশিয়ার মরুসাগর, ইউরোপের কাস্পিয়ান সাগর, আফ্রিকার চাঁদ, আরল সাগর এবং পুষ্কর। বলো, কোয়েশ্চেন নাম্বার 8। এটা একটু বেশি সময় দেব, দরকার হলেই খুব ভেবে উত্তর দাও, কিন্তু সঠিক উত্তর চাই। লবণাক্ত জলের হ্রদ কোনটি? প্রত্যেকের কাছে উত্তর চাই। সম্বর, মধ্য এশিয়ার মরুসাগর, কাস্পিয়ান সাগর, আফ্রিকার চাঁদ, আরল সাগর এবং পুষ্কর। বলো, সময় দিচ্ছি কিন্তু সঠিক উত্তর আমার চাই। আচ্ছা সবার উত্তর ডান। দেখো সঠিক উত্তর কিন্তু অপশন এফ, অল। কেন কি বলো তো?
এখানে সবগুলোই কিন্তু লবণাক্ত, সবগুলোই, সম্বর থেকে মরুসাগর, কাস্পিয়ান সাগর, প্রত্যেকটা কিন্তু লবণাক্ত জলের হ্রদ এবং প্রত্যেকটাই খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে এখান থেকে আর কি হতে পারে? পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদ কিন্তু কাস্পিয়ান, এটা মনে রাখতেই হবে। পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদ হচ্ছে কাস্পিয়ান সাগর। এবং প্রসঙ্গক্রমে সম্পর্কযুক্ত যদি তোমাদের বলা হয় যে অগ্নি উৎপাতের ফলে সৃষ্ট লাভা সঞ্চিত হ্রদ, কি বললাম? অগ্নি উৎপাতের ফলে সৃষ্টি লাভা সঞ্চিত হ্রদ, যেখানে লাভাগুলো সঞ্চিত হয়ে একটা হ্রদ হচ্ছে, সেরকম একটা হ্রদের নাম করো। তাহলে তোমরা কি করবে? অগ্নি উৎপাতের ফলে সৃষ্টি লাভা সঞ্চিত একটা হ্রদের নাম করো, তাহলে কি করবে? ইয়েস, আইসল্যান্ডের মাইভত্ন হ্রদ। আইসল্যান্ডের মাইভত্ন হ্রদ হচ্ছে অগ্নি উৎপাতের ফলে লাভা সঞ্চিত হ্রদ। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা বিষয় আমাদের খুব ভালো করে জানতে হবে। পরের প্রশ্নটা দেখো, বম্বে হাই কিসের জন্য বিখ্যাত? বম্বে হাই কিসের জন্য বিখ্যাত? অপরিশোধিত খনিজ তৈল, কমিশন এবং এগ্রিকালচারাল কস্ট প্রাইসেস, উভয় না কোনোটিই নয়? দেখি কে কে সঠিক উত্তর করে এটায়। বলো, বম্বে হাই কিসের জন্য বিখ্যাত? আচ্ছা, উত্তর ডান তো? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, অপরিশোধিত খনিজ তৈল। অপরিশোধিত খনিজ তৈল, বম্বে হাই। ক্লিয়ার? দেখো পরের প্রশ্নে বলা হয়েছে, কাকে ভারতের খেলার মাঠ বলা হয়? ভারতের খেলার মাঠ কাকে বলা হয়? কাশ্মীরকে, কোরিয়াকে, হুয়াংহো না কানাডা? বলো তো দেখি। কাকে ভারতের খেলার মাঠ বলা হয়? কাশ্মীর, কোরিয়া, হুয়াংহো না কানাডা? দেখি। একেবারেই চোখ বন্ধ করে আমরা সঠিক উত্তর নিয়ে নেব অপশন এ। অপশন এ, কাশ্মীর। ওকে, কাশ্মীর। অপশন এ, ভারতের খেলার মাঠ হচ্ছে কাশ্মীর। তবে কোরিয়া, হুয়াংহো, কানাডা এইগুলোর কি গুরুত্ব রয়েছে? এগুলো হচ্ছে কোরিয়া, যাকে কিন্তু বলা হয় শান্ত প্রভাতের দেশ, কোরিয়া। হুয়াংহো কি? হলুদ নদী বলা হয়, হুয়াংহোকে হলুদ নদী বলা হয়। এবং কানাডা কি? এটা ম্যাপল বৃক্ষের দেশ। ওকে, কানাডা কি জন্য বিখ্যাত? তাহলে যদি তোমাদেরকে বলা হয় যে কানাডা কি জন্য বিখ্যাত, তখন তোমরা কি বলবে? যে কানাডা হচ্ছে ম্যাপল বৃক্ষের দেশ। হুয়াংহো কি? হলুদ নদী বলা হয়। কোরিয়া হচ্ছে শান্ত প্রভাতের দেশ। নেক্সট হচ্ছে, আচ্ছা এবারে বলো, কাকে ভারতের মশলার বাগিচা বলা হয়? কানাডা, কেরল, কাশ্মীর না সবগুলি? কাকে ভারতের মশলার বাগিচা বলা হয়? এটার উত্তরও সবাই সঠিক দেবে, আমার জানা, প্রত্যেকে সঠিক দেবে। চলো উত্তর করো, প্রত্যেকে করো, প্রত্যেকে উত্তর করো। তারপরে আচ্ছা, ভারতের মশলার বাগিচা বলা হয় কেরলকে। কেরলকে ভারতের মশলার বাগিচা বলা হয়। বোঝা গেল? আচ্ছা, আর আমরা এখানে মোটামুটি পেয়েছি কোরিয়া, হুয়াংহো, কানাডাকে ম্যাপল বৃক্ষের দেশ বলা হয়। এখানেও আমরা পাচ্ছি কানাডাকে ম্যাপল বৃক্ষের দেশ বলা হয়, তাই না? কাশ্মীরকে ভারতের খেলার মাঠ বলা হয়। এখানে আমরা জানছি কাশ্মীরকে ভারতের খেলার মাঠ বলা হয়। তাহলে প্রত্যেকটা এমসিকিউ আমাদের কভার হয়ে গেল যে মানে কোন জায়গাটা কি জন্য বিখ্যাত, বা মানে এই এমসিকিউগুলো যদি আমরা পাই কখনো, ভারতের মশলার বাগিচা,
হলুদ হ্রদ বা ম্যাপল বৃক্ষের দেশ, বা আমরা যদি পেয়ে থাকি যে ভারতের মানে কিছু খেলার মাঠ কাকে বলা হয়, তো সেক্ষেত্রে কোন উত্তরগুলো হবে আমরা মোটামুটি একটা কনসেপ্ট পেয়ে গেলাম। নেক্সট হচ্ছে ভারতের প্রথম বিজলি বাতি কোথায় চালু হয়? এটা খুব অদ্ভুত প্রশ্ন, অদ্ভুত নয়, অনেকের জানা প্রশ্ন, তবে যারা আজকে প্রথম জানবো তাদের কাছে একটু ইন্টারেস্টিং যে ভারতের প্রথম বিজলি বাতি কোথায় চালু হয়। বিহারের সোনপুর, মুম্বাইয়ের সান্তাক্রুজ, দার্জিলিং, না কোনোটিই নয়? বলো, ভারতের প্রথম বিজলি বাতি চালু হয় কোথায়? বিহারের সোনপুর, মুম্বাইয়ের সান্তাক্রুজ, দার্জিলিং, না কোনোটিই নয়? ঝটপট উত্তর চাই, ঝটপট উত্তর চাই। ডান, ওকে। ভারতের প্রথম বিজলি বাতি চালু হয় দার্জিলিংয়ে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। দার্জিলিংয়ে কিন্তু প্রথম বিজলি বাতি চালু হয়। তাহলে এই বিহারের সোনপুরের অবদানটা কি রয়েছে, মুম্বাইয়ের সান্তাক্রুজের অবদানটা কি রয়েছে একটু দেখে নিই। বিহারের সোনপুর এটা হচ্ছে ভারতের বৃহত্তম পশু মেলা। আমরা জানি না, এটা জানতাম। বিহারের সোনপুর হচ্ছে বৃহত্তম পশু মেলার জন্য বিশ্ববিখ্যাত। আর মুম্বাইয়ের সান্তাক্রুজটা কেন বিখ্যাত? কারণ এখানে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় রয়েছে তাহলে? ভারতে, অবশ্যই ভারতে, বিশ্বের বলিনি, ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে মুম্বাইয়ের সান্তাক্রুজে। ওকে, নেক্সট আমরা দেখব যে ভারতবর্ষ কোন সম্রাটের রাজত্বকাল থেকে বন্যপ্রাণী সংরক্ষণের কথা জানা যায়? বলো বলো একটু, ভারতবর্ষে কোন সম্রাটের রাজত্বকাল থেকে বন্যপ্রাণী সংরক্ষণের কথা জানা যায়? দেখি দেখি দেখি, আমি জানি উত্তর এখানে রয়েছে, সেহেতু তোমাদের কাছে খুব ইজি হয়েছে ব্যাপারটা বলা, কিন্তু বলেছিলাম না শেষে আমরা একটু আলোচনা করব। তো মানে এই হয় না কি বন্যপ্রাণী সংরক্ষণ, এই নিয়ে আমরা প্রচুর কিছু পড়েছি, ভারতের বন্যপ্রাণী, তারপরে সুন্দরবনের বন্যপ্রাণী, নানা রকম। তো এই বিষয়টা সর্বপ্রথম মাথায় কিন্তু এসেছিল আমাদের সম্রাট অশোকেরই। তো সেই সময় থেকে ভারতবর্ষে সেই সময় থেকে কিন্তু সম্রাটের রাজত্বকাল থেকে কিন্তু বন্যপ্রাণী সংরক্ষণের কথাটা জানা যায়, এবং তারপর থেকেই এই বিষয়টা নিয়ে অভিজ্ঞ ভাবতে শুরু করে, এবং যেটা কিন্তু এখনও চলছে। ঠিক আছে, তো আমাদের এই ছোট্ট সেশনে অল্প কিছু এমসিকিউ নিয়ে, অবশ্যই অল্প কিছু এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করলাম। তোমাদের কাছে আবারও বলছি, তোমরা প্রত্যেকে এমসিকিউগুলো অ্যাটেন্ড করো, কটা পারছো অবশ্যই জানাবে, বা কোনো এমসিকিউ নিয়ে কোনো ডাউট তৈরি হলে সেটাও জানাবে, কোথায় প্রবলেম হচ্ছে অবশ্যই। তো আজ এই পর্যন্তই, সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই সবাইকে।